আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। বিভিন্ন ব্যানার নিয়ে সকাল থেকেই স্লোগানে মুখরিত শাহবাগ মোড়। এ কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত করার কথা রয়েছে। সেখানে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম সহ অনেকেই। এদিকে যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে সকালে রাস্তা ব্লক করেন আন্দোলনকারীরা। তবে 12টার পর থেকে আন্দোলনকারীরা ওইসব এলাকা ত্যাগ করে শাহবাগের বিক্ষোভে অংশ নেন। সবারই দাবি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারী ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত থেকে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, পরে শাহবাগে অবস্থান করে আন্দোলনকারীরা। যেমন আমরা আমাদের জীবন জীবিকা পরবর্তীতে এই স্বৈরাচারী সরকারকে উৎখাতের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা আবারও এই শাহবাগে ফিরে এসেছি সেভাবে ঐক্যবদ্ধ হতে এবং আমাদের দাবি আদায় করে নিতে। 17 বছর খুন করছে, তো কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? আওয়ামী লীগকে এই খুন হত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা অবশ্যই দাবি জানাচ্ছি। শাহবাগে আসার অর্থ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এটা তো আজকের বার্তা না, বা আজকের দিনে আমরা চাচ্ছি না। 2013 সালে যখন হেফাজতের গণহত্যা হয়েছিল তখনই কিন্তু আওয়ামী লীগ মানুষের মন থেকে নিষিদ্ধ হয়েছিল। শাহবাগ ব্লকেটের আরো খবর জানাতে সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এনসিপি তো বিকেল ৩টা থেকে কর্মসূচি পালনের কথা বলেছিল, আর শাহবাগে সকাল থেকে কারা অবরোধ কর্মসূচি চালাচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে ছাত্র জনতার যে আন্দোলন, অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি এখনো চলছে। গতকাল বিকেল থেকে যে শাহবাগের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে সেটি রাত হয়ে এখন পর্যন্ত চলছে। সকাল থেকে ছাত্র জনতার যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন তাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে জড়ো হয়েছেন এবং তখন থেকেই তারা শাহবাগের যে মূল চত্বরটি রয়েছে সেই চত্বরটি বন্ধ করে রেখেছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে এসেছেন, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিটি পালন করছেন। এর ফলে এই মোড়ের যে পূর্ব দিকে পশ্চিম দিকে যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোর যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে হাসনাত আবদুল্লাহ সহ এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র জনতাকে রাজপথে নেমে আসার জন্য এবং অবস্থান কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা আজকে বিকেল 3টায় তাদের যে মূল গণজমায়েত, সেই মূল গণজমায়েতে ছাত্র জনতাকে শাহবাগের এই চত্বরটিতে আসবার জন্য অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন এবং তখন থেকে হয়তো তাদের মূল যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি বা গণজমায়েত কর্মসূচি সেটি শুরু হবে এবং সেখান থেকে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ তারা 3টি দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচার করা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটি তারা গত বছরের ডিসেম্বর মাসের 31 তারিখ ঘোষণা করতে চেয়েছিলেন, যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত সাপেক্ষে ঘোষণা করবেন আশ্বাস দিয়েছিলেন, পরবর্তীতে সেটি ঘোষণা করা হয়নি। সেই বিপ্লবের ঘোষণাপত্র সহ এই 3 দফা বাস্তবায়নের জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং বিকেলে হাসনাত আবদুল্লাহ সহ গণ অভ্যুত্থানের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, অন্য রাজনৈতিক দলগুলোর যারা নেতা রয়েছেন তারা এই শাহবাগ চত্বরে এসে উপস্থিত হবে এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি তারা জানাবেন। তবে হাসনাত আবদুল্লাহ সহ অন্য যারা নেতা রয়েছেন, যারা গণ অভ্যুত্থানেরও নেতৃত্ব প্রদান করেছেন, তারা স্পষ্ট করে বলেছেন তাদের এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ না তাদের এই দাবি মেনে না নেবে, সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন এবং ঘোষণা না দেবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাবেন। তবে শাহবাগ ছাড়া অন্য যে এলাকাগুলো রয়েছে এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলায় কর্মসূচি চলছে সেই কর্মসূচিগুলো যাতে কোনোভাবেই জনগণের ভোগান্তি না করে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তৌফিক, জানছিলাম শাহবাগ অবরোধের খবর। চট্টগ্রামে শুরু হচ্ছে তারুণ্যের মহাসমাবেশ। জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে দেশব্যাপী 4টি মহাসমাবেশের প্রথমটি হচ্ছে চট্টগ্রামে। নগরীর পলো গ্রাউন্ডে মহাসমাবেশের বেলা 3টায় শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজকরা জানিয়েছেন সমাবেশে যোগ দেবেন চট্টগ্রাম বিভাগের তরুণরা। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
16 মে খুলনায়, 23 মে বগুড়া এবং সর্বশেষ 27 মে ঢাকায় অনুষ্ঠিত হবে তারুণ্যের মহাসমাবেশ। মহাসমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, মহাসমাবেশের লোক সমাগম কেমন দেখছেন? তৌফিক, বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে তারুণ্যের আজকের এই সমাবেশটি। যে দাবিতে বিএনপির 3 সহযোগী সংগঠন এই আজকের প্রোগ্রামটি আয়োজন করেছে, যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা 3টায়। এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে লোকজন আসছেন, যেহেতু একটা জিনিস জানিয়ে রাখি যে দেশ জুড়ে একটি তীব্র তাপপ্রবাহ চলছে। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূতি হচ্ছে 45 ডিগ্রির মতো। এরকম এই তীব্র তাপদাহের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যে যতগুলো জেলা রয়েছে, চট্টগ্রাম মহানগরের যত ইউনিট রয়েছে, সেখান থেকে বিএনপির এই 3 সহযোগী সংগঠনের বাইরেও মূল দলের যে বিভিন্ন ইউনিট রয়েছে তারাও হাজির হয়েছেন আজকের এই সমাবেশে। তারা উপস্থিত হওয়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা যতটুকু জানি যে বেলা 3:30টার দিকে এই সমাবেশ স্থলে হাজির হবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই সমাবেশে বক্তব্য রাখবেন। তো আমরা এই মুহূর্তে জানতে চাবো যে যুবদলের সভাপতি আমাদের সাথে রয়েছেন, যে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা আসলে আপনাদের কি? বাংলাদেশের তরুণদের ভোটের সংখ্যা, কিন্তু তরুণরা কিন্তু প্রচুর সংখ্যক ভোটার, প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণদের তারুণ্যকে প্রাধান্য দিয়ে বিএনপি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন কর্মশালা করেছে। তারই ধারাবাহিকতায় গতকালকে আপনারা দেখেছেন যে এই চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে আমাদের এই যে সেমিনার, এখানে কর্মসংস্থান এবং শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক যে সেমিনার ছিল, আসলে তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তরুণদের প্রতি বার্তা, বিএনপি তারুণ্য নির্ভর নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে, বিএনপি তারুণ্যকে প্রাধান্য দেবে। আজকের প্রোগ্রাম যে জন্য আয়োজন করছেন তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায়, এই রাজনৈতিক অধিকারটা আসলে কি মিন করছেন আপনি? রাজনৈতিক অধিকারের মধ্যে আপনার তাদের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, সর্বোপরি সাংবিধানিক অধিকার, এবং সাংবিধানিক অধিকারের প্রধানতম অধিকার হলো ভোটাধিকার। এই ভোটের অধিকারকে প্রয়োগ করার জন্য তরুণদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই দাবি, প্রধানতম দাবিকে সামনে নিয়েই কিন্তু আমরা আজকে জনগণের সম্মুখে উপস্থিত হয়েছি। বার্তা আমাদের এটাই যে তরুণদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। কি পরিমাণ লোক সমাগম আশা করছেন আপনারা আজকে? আমরা দেখেন সংখ্যা বলতে পারবো না, বাইরে ইতিমধ্যে দেখেছি মিছিলে রাস্তাঘাট সয়লাভ হয়ে গেছে। আমরা আশা করি, যদিও প্রায় 37 ডিগ্রি ফারেনহাইট আজকে তাপমাত্রা, এটা রিয়েল ফিল্ডস দেখাচ্ছে যে 45 ডিগ্রি। এই প্রখর রৌদ্র তাপকে উপেক্ষা করেই আমি আশা করি যে তরুণ নেতৃত্ব এবং তরুণ জনগণ এখানে উপস্থিত হবেন। লাখো জনতার সমাবেশ হবে আশা করি। তৌফিক, যুবদলের সভাপতি আব্দুল মুন্না বলছিলেন যে তরুণদের রাজনৈতিক অধিকার, সেটি বলতে তারা বোঝাচ্ছেন যে তরুণ যে 4.5 কোটি ভোটার রয়েছেন, যারা গত 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, এই তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা এই সমাবেশটির আয়োজন করেছেন। এবং বিএনপি যে বারবার রোডম্যাপের দাবি জানাচ্ছে, যে নির্বাচনের, আগামী জাতীয় নির্বাচনের তাদের এই কর্মসূচি সেই রোডম্যাপের দাবিকে আরও ত্বরান্বিত করবে, এমনটা ধারণা করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকের মহল থেকে। তৌফিক, জানছিলাম তারুণ্যের সমাবেশের খবর। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর। তবে কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি।
এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এমন জাতীয় সনদ তৈরি করবে ঐক্যমত কমিশন। জাতীয় সংসদে এলজি হলে শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে আলোচনা শেষে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদে আলোচনায় নেতৃত্ব দেন ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। তিনি বলেন, পার্বত্য এলাকার নাগরিকরা নির্যাতিত, এর প্রতিকার হওয়া দরকার। ইউপিডিএফ গণতান্ত্রিক শাসনের প্রতি আস্থাবান বলে জানান তিনি। স্বাগত বক্তব্যে আলী রিয়াজ বলেছেন, দেশ বিনির্মাণে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে, সে সুযোগকে কাজে লাগাতে সব রাজনৈতিক দলের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠা এবং সেবা নিশ্চিতে জাতীয় সনদের প্রতিফলন থাকবে। ঐক্যমতের ভিত্তিতে সনদে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ফুটে উঠবে। সব ধরনের নাগরিকের অধিকার তা সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল সকলের অধিকারকে নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদী পথ দিয়ে বিএসএফ কর্তৃক ৭৮ জনকে বাংলাদেশে পুশিনের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার নদী পথ দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা সঠিকভাবে জানা যায়নি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, মান্দারবাড়িয়া এলাকায় অনুপ্রবেশ করা ৭৮ জনকে আটক করে টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। এছাড়া আরও কিছু সংখ্যক লোককে বিএসএফ বনের ভেতরে রেখে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশ মিয়ানমারের বাণিজ্যিক সম্পর্কে। দুই দেশের পণ্য আমদানি রফতানিতে ব্যবহৃত স্থলবন্দরেও দেখা দিয়েছে স্থবিরতা। কাজ না থাকায় সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে বন্দরের শ্রমিকদের। আর সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো হবে না। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানিতে চাপ নেই, বসে অলস সময় পার করছেন বন্দরের শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গত মার্চে রাখাইন রাজ্য থেকে টেকনাফ স্থলবন্দরে ৬৭৫.৪৩ মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে, যেখান থেকে সরকারের ৭,৯৬,০০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে এখন এই আমদানি নেমে এসেছে শূন্যের কোটায়। কাজ না থাকায় সংসারে খরচ তুলতেও হিমশিম খেতে হচ্ছে বন্দরের শ্রমিকদের। মায়ানমার ঘটনা হওয়ার কারণে এখানে মাল আসতেছে না, আর আমরা চলতে পারতেছি না। এখানে তো অনেকদিন যাবতীয় কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরাও দোকান পাটলে বেশি কষ্টে আছি সংসার নিয়ে। মানে আর কানারমিরা ট্রলারগুলি সব আটকাইতেছে, সেজন্য নাকখন্ডিয়া থেকে আর কি সাগর দ্বীপের মুখন্দর থেকে, সেজন্য ওরা রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য ট্রলার টেকনাফ স্থলবন্দরে আসা বন্ধ। স্থলবন্দরে আমদানি কমার পেছনে মিয়ানমার রাখাইন রাজ্যের অস্থিরতাকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। বলছেন, রাখাইন রাজ্য জান্তা সরকারের হাতছাড়া হওয়ার পর থেকে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বাণিজ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। নন স্টেট গভর্নমেন্টের হাতে, নন স্টেট যে স্টেক হোল্ডার আমরা আরাকান আনবো তাদের হাতে করে আরাকানটা ওদের হাতে চলে গেছে। আমরা বিশেষ করে সিটুয়ে এবং মংডু রিলেটেড আমাদের স্থলবন্দরটা চালু হতো, এখান থেকে বুট আসতো, বুট যেত। আমাদের টেকনাফ স্থলবন্দরটা বাণিজ্যিকভাবে পুরোপুরি স্থবির হয়ে আছে, যাতে করে আমাদের হাজার হাজার ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। টেকনাফ স্থলবন্দরের স্থবিরতা কাটাতে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করছেন সংশ্লিষ্টরা। আরাকান রাজ্যের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা উন্নতি হয়, তাহলে এই জাহাজ আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, তখন বাংলাদেশের সাথে আমদানি রপ্তানিতে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে বলে আমরা আশা করছি। এনটিভি নিউজ ডেস্ক। ইস্তাহানি প্রিমিয়াম চেয়ে খেলার খবর। ফুটবল। হামজা চৌধুরীর হাত ধরে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। এবার কানাডা প্রবাসী সমিত সোমকে নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা। ২৭ বছর বয়সে মিডফিল্ডারকে বরণ করতে গ্রামের বাড়ি মধুইবাজারের শ্রীমঙ্গলে চলছে ব্যাপক প্রস্তুতি। মধুইবাজার প্রতিনিধি এস এম উমেদ আলীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কুশল ইয়াসির।
সব ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীর সঙ্গে মিডফিল্ডে ঝড় তুলতে সুদূর কানাডা থেকে দেশের হয়ে খেলতে আসছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তর সুরগ্রামের সোমবাড়ির সন্তান তিনি। ফুটবল সমিতের রক্তে। দাদা মানিক লাল সোম পেশায় ছিলেন শিক্ষক, ফুটবল খেলেছেন সিলেটের নানা প্রান্তে, রেফারিও ছিলেন তিনি। ভেরি এক্সাইটেড এই ব্যাপারে যে আমার বাতিজা মানে এই আমার বাপের ইয়ে পাইছে, বাবা খুব ভালো ফুটবল প্লেয়ার আসলাম, আমরা খুব ছেলেমেয়েরা কেউ পাইছি না, কিন্তু হে পাইছে। এগুলো স্বীকার করেছে যখন তারে কানাডার প্রশ্ন করছিল তুই ফুটবলরা কই থেকে পাইছ, কয়টা আমার পৌর কথা থেকে পাইছি আমি। দেশে ফিরে সমিত নিজ গ্রামের বাড়ি যাবেন। এখন থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, সাজানো হচ্ছে বাড়ি। যখন থেকে এই দেশে ফুটবল খেলে তখন থেকে আমরা একটা আশা আছে যে কোনো এক সময় দেশে আইয়া খেলবো। ও যে আসবে খেলবে, আমাদের পরিবারের একটা ছেলে, এত বড় একটা, তো আমাদের গৌরবের বিষয়। আমাদের ইচ্ছে যে সে সরাসরি বাড়িতে আসুক। এখন বাফুফে থেকে যদি বলে যে সরাসরি ক্যাম্পে জয়েন করবে, তো আমরা রিকোয়েস্ট করব যে না, অন্তত একবার আগে বাড়িতে আসুক, তারপর ক্যাম্পে জয়েন করুক। সমিতের আগমনের খবরে স্থানীয়রা বেশ উচ্ছ্বসিত। উনি আমাদের জাতীয় দলে খেলা সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়লাভ করবে, ইভেন আরও পাশাপাশি আরও ম্যাচগুলা জয়লাভ করবে। হামজার আগমনে যেমন উদ্দীপনা তৈরি হয়েছিল, সমিতকে ঘিরেও উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ রাজধানীর কয়েকটি স্থানে সভা সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 10ই মে 2025 হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে কিশোরগঞ্জ ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ না করায় সরকারের সমালোচনা করে বিক্ষোভকারীরা। ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে জুলাই যোদ্ধা ও আহত নিহতদের পরিবারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় 5 মিনিটের জন্য সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। একই দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা শহীদ মিনারের সামনে সমাবেশ করে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটেও আন্দোলনে নেমেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেল 3:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। চট্টগ্রামে চলছে তারুণ্যের মহাসমাবেশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে দেশব্যাপী 4টি মহাসমাবেশের প্রথমটি হচ্ছে চট্টগ্রামে। বিকেলে নগরীর পোলো গ্রাউন্ডে সমাবেশ শুরু হয়েছে। এর আগেই সকাল থেকেই মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে যোগ দেয় চট্টগ্রাম বিভাগের তরুণরা। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 মে খুলনায়, 23 মে বগুড়া ও সর্বশেষ 27 মে ঢাকায় অনুষ্ঠিত হবে তারুণ্যের মহাসমাবেশ। সমাবেশস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, সমাবেশে বিএনপি নেতারা কি বলছেন আর মহাসচিব মির্জা ফখরুল কখন বক্তব্য রাখবেন জানাবেন আমাদের। মালিহা, বিকাল 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে স্টেজে চলে এসেছেন এবং উনি আরো আধা ঘন্টা পরে আমরা পেয়েছি। তার আগে যে সহযোগী সংগঠন, যে 3 সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল,
তাদের নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিএনপির পূর্ণ হয়ে এই চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশপাশে যত জেলা রয়েছে অর্থাৎ চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের, কুমিল্লা একটি সাংগঠনিক বিভাগ, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যত জেলা রয়েছে সব জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তো রয়েছেই, এর বাইরে বিএনপির যে মূল সংগঠন রয়েছে তারাও দেখেছি যে দূর দূরান্ত থেকে তারা আজকের এই সমাবেশে তারা হাজির হয়েছেন। যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে মালিহা যে নেতারা কি বক্তব্য রাখছেন, তারা যে মূল বক্তব্যটি রাখছেন যে গত জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেল এবং যে অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রদল একটি অগ্রণী ভূমিকায় ছিল, সেই ভূমিকাটির কথা তারা উল্লেখ করছেন এবং তারা দাবি করছেন যে মূলত যে ভোট ব্যবস্থার জন্যই অর্থাৎ ভোটাধিকার থেকে তরুণরা যে বঞ্চিত ছিলেন সেই ভোটাধিকারের প্রতিষ্ঠার জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে এবং তাদের এই আজকের এই কর্মসূচিও যে 4.5 কোটি নতুন ভোটার রয়েছে তারা বিগত 15 বছরের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেই ভোটাধিকারকে তারা যেন ফিরে পায় সেই জন্য তারা এই কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং বিএনপি যে সরকারের প্রতি চাপ তৈরি করছে, অন্তর্বর্তী সরকারের প্রতি যে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং মূলত এই দাবিকে সামনে রেখে নির্বাচনের চায় এবং রাজনৈতিক পর্যবেক্ষক মহল ধারণা করছেন যে তারুণ্যের এই সমাবেশের মধ্য দিয়ে যে বিএনপির যে রোডম্যাপ ঘোষণার যে দাবি সেই দাবি আরও ত্বরান্বিত হবে। তো সহযোগী সংগঠনের যারা আয়োজক তারা বক্তব্য রাখছেন। সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে এই আজকের চট্টগ্রামের সমাবেশ শেষ হবে এবং ধারণা করা হচ্ছে সেই প্রোগ্রামটি। জানছিলাম তারুণ্যের সমাবেশের খবর। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। স্থানীয় আবহাওয়া অফিস জানায় দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র দাবদাহ আর অসহনীয় গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিন মেহেরপুরেও তাপমাত্রার পারদ ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের প্রবল তাপ থেকে রক্ষায় গাছের ছায়ায় আশ্রয় নিতে দেখা যায় সাধারণ মানুষকে। তীব্র দাবদাহে বগুড়ার শহরে কমেছে লোকসমাগম। এদিকে উচ্চ তাপপ্রবাহ আর কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত গরম, এত গরমে কাজ করা দায় বাধা, কাজ করতেই হবে যত গরমই হোক, তাতে পেট চলবে না। সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের 3 জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির স্থানীয় প্রশাসন। এর প্রেক্ষিতে সিলেট সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। সিলেট 48 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, গত 8 মে তাম্বিল নলজুরি এলাকায় উভয় দেশের যৌথ জরিপ দল অবস্থানকালে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। পরে জরিপ কাজ স্থগিত করা হয়। এরপরই ভারতের 3 পাহাড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ, বহির্গমন এবং চোরাচালানি প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সমাবেশস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, সমাবেশে বিএনপি নেতারা কি বলছেন আর মহাসচিব মির্জা ফখরুল কখন বক্তব্য রাখবেন জানাবেন আমাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশ মিয়ানমারের বাণিজ্যিক সম্পর্কে।
দুই দেশের পণ্য আমদানি রপ্তানিতে ব্যবহৃত স্থলবন্দরেও দেখা দিয়েছে স্থবিরতা। কাজ না থাকায় সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে বন্দরের শ্রমিকদের। আর সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হবে না। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর রিপোর্ট। টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানিতে চাপ নেই, বসে অলস সময় পার করছেন বন্দরের শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে গত মার্চে রাখাইন রাজ্য থেকে টেকনাফ স্থলবন্দরে 675.43 মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে, যেখান থেকে সরকারের 7,96,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে এখন এই আমদানি নেমে এসেছে শূন্যের কোটায়। কাজ না থাকায় সংসারে খরচ তুলতেও হিমশিম খেতে হচ্ছে বন্দরের শ্রমিকদের। মায়ানমার ঘটনা হওয়ার কারণে এখানে মাল আসতেছে না, আর আমরা চলতে পারতেছি না। এখানে তো অনেকদিন যাবতীয় কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরাও দোকান পাটলে বেশি কষ্টে আছি সংসার নিয়ে। মানে আর কানারমিরা ট্রলারগুলি সব আটকাইতেছে, সেজন্য নাকখন্ডিয়া থেকে আর কি সাবর ডিবের মুখন্দর থেকে, সেজন্য ওরা রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য ট্রলার টেকনাফ স্থলবন্দরে আসা বন্ধ। স্থলবন্দরে আমদানি কমার পেছনে মিয়ানমার রাখাইন রাজ্যের অস্থিরতাকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। বলছেন, রাখাইন রাজ্য জান্তা সরকারের হাতছাড়া হওয়ার পর থেকে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বাণিজ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। নন স্টেট গভর্নমেন্টের হাতে, নন স্টেট যে স্টেক হোল্ডার আমরা আরাকান আর্মি, তাদের হাতে পুরো আরাকানটা ওদের হাতে চলে গেছে। আমরা বিশেষ করে সিটুয়ে এবং মংডু রিলেটেড আমাদের স্থলবন্দরটা চালু হতো, এখান থেকে বুট আসতো, বুট যেত। আমাদের টেকনাফ স্থলবন্দরটা বাণিজ্যিকভাবে পুরোপুরি স্থবির হয়ে আছে, যাতে করে আমাদের হাজার হাজার ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। টেকনাফ স্থলবন্দরের স্থবিরতা কাটাতে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করছেন সংশ্লিষ্টরা। আরাকান রাজ্যের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা উন্নতি হয়, তাহলে এই জাহাজ আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, তখন বাংলাদেশের সাথে আমদানি রপ্তানিতে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে বলে আমরা আশা করছি। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুর স্কুল ছাত্র সিয়াম হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সহপাঠী সিয়ামকে তাকওয়া পরিবহনে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সিয়ামকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়, যে কারণে তাকওয়া পরিবহন বন্ধের দাবি করে শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের ফলে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে রাস্তা থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থী। নরসিংদী প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বেসরকারি একটি টিভির স্থানীয় প্রতিনিধি আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আকরাম। এ সময় অজ্ঞাতনামা 3 যুবক ধারালো চাপাতি দিয়ে তার উপর হামলা চালায়। এরপর প্রাইভেট কারে থাকা পরিবারের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেট কারটিতে ভাঙচুরও চালানো হয়। পরে আশপাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতারা। বিকেলে রাজধানীর শাহবাগে গণজামায়াত থেকে তারা এই হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের, জানাচ্ছেন নূর হোসেন। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের 3 দফা দাবিতে দিনভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো চত্বর। মিছিল নিয়ে একে একে গণজামায়াত স্থলে জড়ো হয় জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও গণজামায়াতে আসা সবার কণ্ঠে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি গণজামায়াতে উপস্থিত হন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। গণজামায়াতে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র করলে অন্তর্বর্তী সরকারকেও রুখে দাঁড়াবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।
বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, ততক্ষণ পর্যন্ত এই জুলাই জনতা শাহবাগ ছেড়ে যাবে না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের জনগণ গুম, খুন, লুটপাটকারী ও সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবি জানিয়ে তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিচার করতে হবে যাতে কোনোভাবেই আর গুম খুম ফিরে না আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচারী সরকার। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা চক্রান্ত অব্যাহত রেখেছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। মানুষ গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়। উল্লেখ করে মির্জা ফখরুল আরও জানান, গণতন্ত্র নিয়ে যে কোনো চক্রান্ত প্রতিহত করতে জনগণ প্রস্তুত। বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের উদ্যোগে তারুণ্যের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কি হাসিনা পাবেছে কিনা কন্যা কেন হাসিনা পড়াইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যার মতো জঘন্য মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে। একই সাথে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠনের কথাও বলেন তিনি। আজ রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার ওপর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সবকিছু গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আইনটি শক্তিশালী করা হবে, আর সংস্কার কার্যক্রমের অংশই হবে এই আইন। মতবিনিময় সভায় কয়েকজন বক্তা গুমের বিচারে এই আইনের প্রয়োজন আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি আইনে মৃত্যুদণ্ডের বিধান না রাখা এবং গুমের সংজ্ঞা স্পষ্ট করা সহ আরও কিছু পরামর্শ আসে। জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। বিগত সরকারের আমলে সিএনজি খাতের ব্যবসায়ীরা নানা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ঐক্য ফোরাম। দুপুরে রাজধানীর হোটেল ৭১-এ আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও বলেন, বিগত 1 দশকে সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ীদের বিরোধী রাজনৈতিক মতাদর্শের তকমা দিয়ে চাপের মুখে রাখা হয়েছিল, যার ফলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এজন্য এই খাতের উন্নয়নে জ্বালানি সংকট নিরসন সহ ব্যবসায়ীদের স্বার্থে
পদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। খেলোয়াড়দের নিরাপত্তাকে অগ্রাধিকার বিবেচনায় রেখেই পাকিস্তানের মাটিতে খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে সংযুক্ত আরব আমিরাত সিরিজ নিশ্চিত করা হলেও অনিশ্চিত থাকছে পাকিস্তান সিরিজ। আমি যতদূর জানি বিসিবির মিটিং চলছে, বিসিবি এই বিষয়ে আপনাদেরকে জানাবে। তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে।